কাউরান বাজারের একটা ছোট্ট জায়গা, পেটের নাড়ি ভুড়ির পাকের মতো অলিগলিতে পেঁচানো চারিপাশ। সীমার মাঝে ভিড় করা বেহিসাবি ছোট ছোট টিনের ঘর দাঁড়িয়ে। এপাশ ওপাশ থেকে ড্রেনের নোংরা পানি কলকল করে বইছে। ময়লা আবর্জনার স্তূপে কোনাকানি মাখা। আলো বাতাসের স্বল্পতা নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামে পরিচিত, যেখানে পরিচ্ছন্ন জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। বস্তিতে ঢোকার পরপরই একটা বড় কলপার চোখে পড়বে, যেটা বস্তির সবচেয়ে দামি সম্পদ। দিনের মধ্যে দুবার পরিষ্কার খাবার জল সাপ্লাই হয় এখানে, একবার সকালে আর একবার সন্ধ্যায়। কিন্তু বিকেল নাগাদই ট্যাপের সামনেটা ভরে যায় বস্তির মেয়ে বউ দিয়ে। আজকেও এর আলাদা কিছু হলো না। এক এক রঙের হাঁড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল। শ্যাওলা পড়া দুটো ইটের ওপর কলসিটা মাত্রই দাঁড় করিয়েছেন রোকেয়া। ট্যাপ ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে ছো মেরে নিয়ে ফেলে দিল কেউ একজন। শীর্ণ নারী চমকালো, চোখ তুললেন হতভম্ব হয়ে। বাকিদেরও দশাও তাই, দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের। রোকেয়া ভীষণ রেগে বললেন, এইটা কি করলি? চোখের সামনে এসে দাঁড়ালো একটা ফর্সা মতো পাতলা শরীর। পরনের লাল শার্টটায় কালো রঙের চেক চেক দাগ। অর্ধেক মাথা তার ছাই রঙা জিন্স প্যান্টের ভেতরে ইন করে ঢোকানো। হাত দুটো গুটিয়ে কোনোই অবধি এসেছে। লম্বা কোকড়া চুল ওপরে পনিটেইল করে বাঁধা। কখনো ঘাড় নাড়ানোর সাথে হেলছে দুলছে। দুপায়ে দুখানা চটির ঠাস ঠাস শব্দ তুলে মেয়েটা এসে থামলো হেথায়। কপাল কুঁচকে বলল, চেল্লাচ্ছ কেন? কি করলাম দেখনি? আগে আমি ওয়াটার নেব, তারপর সবাই। কেন তুই আগে নিবি কেন? তুই কি আগে আইসোস? এইখানে পানি নিতে হইলে লাইনে খাড়াইতেই হয়। যা পিছনে গিয়ে খাড়া। হোয়াট ইউ সে? আমি পেছনে স্ট্যান্ড করব? ইউ পাগল মহিলা! তুষি কখনো পিছনে স্ট্যান্ড করে না। তুষি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয়। রুমা বিরক্ত গলায় বললেন, আবার শুরু হইল? এই মাইয়া যখনই পানি নিতে আইব একটা না একটা ক্যাসা লাগাইব এখানে। এইটা কি তোর মামার বাড়ি পাইছস তুষি? আমরা ঘন্টা ধইরা লাইনে খাড়ামো আর তুই আইয়াই পানি লইয়া যাবি। তুষির চেহারা অপরিবর্তিত, হাবভাবেও হেলদোল হলো না। মাথা নাচিয়ে বলল, বললাম না আগে আমি ওয়াটার নেব। অত কথা তো ভালো লাগে না। আই নট লাইক দিস। রোকেয়া মুখ বাঁকালেন। ইংরেজি বলে ভাব দেখাচ্ছে। পড়ছিস তো ওই ক্লাস 3 অবধি। তোর লেখাপড়ার দৌড় বুঝি আমরা জানি না? পড়াশোনা নিয়ে খোঁচা। তুষির ভীষণ সম্মানে লাগলো, চোখ পাকিয়ে বলল, হাউ সাহস অফ ইউ! একদম ফালতুটা করবে না। তাও তো আমি স্টাডি করছি। তোমরা তো স্কুলই আই দিয়েও দেখনি। আই বুঝেছ তো? চোখ চোখ মূর্খ মুরব্বী কোথাকার। তিনি চটে বললেন, এই তুষি, এই বাজে কথা বলবি না কিন্তু। তুষিও পাল্টা খেপে বলল, আই রাঙাচ্ছ কাকে? ভুলে যেও না আমি কে। দি সেলিব্রিটি তুষি। এই বস্তিতে যাকে সবাই এক নামে চেনে। তোমাদের কজন চেনে শুনি? রুমা ভেংচি কাটলেন, কণ্ঠে বিদ্রুপ। ওহ রে, আমার সেলিব্রিটি? করস তো চুরি। চোর আবার সেলিব্রিটিও হয়? তুষির বড় বড় চোখ গুরুতর হলো। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনল যেন। আঙ্গুল তুলে বলল, এক্সকিউজ মি, হু চোর? একদম আমাকে চোর টক করবে না। ঘাপটি মেরে চুরি করি না আমি। দিনের বেলায় বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ম্যানদের পকেট মারি। এখন অবধি 500 লোকের পকেট কেটেছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। ধরা পড়া তো অনেক লং ব্যাপার। এটা আর চুরি এক হলো? অবশ্য ইউ কি বুঝবে? মুরত তো শুধু বরের পকেট কাটার। এসবের জন্য যোগ্যতা লাগে, বুঝলে? যোগ্যতা। বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্যাকব্রাশ করলো তুষি। চোখে মুখে কি গর্ব। বাকিরা মুখ চাওয়াচাই করলেন। চেহারায় তাদের হতবুদ্ধি ভাব। পকেট মারতেও আবার যোগ্যতা লাগে? তুষি বলল, যাকগে, হেভি বাজেটক করেছ। নাও সরো, ওয়াটার নেব। এগোতে নিলে ফের বাদ সাধলেন রোকেয়া, না আগে আমি আইছি, আগে আমি নিমু। তুষি চুরসূচক শব্দ করলো, ডিসকাস্টিং। ইউ ভালোই ভালোই ডোন্ট গো, তাই না? ঠিক আছে, আসো মারামারি ধরি। ইউ জিতলে ইউ নেবে, আই জিতলে আই।
দুহাতের মুঠো করে শরীরটা একটু পেছালো তুষি। বক্সারদের মতো হাবভাব করে বলল, কাম এসো। এ যাত্রায় নিভে গেলেন রোকেয়া। তুষির চালচলন ছেলেদের মতো, পরেও বেটা ছেলের পোশাক। মেয়েলি কোনো স্বভাবই নেই, বড্ড মারকুটে গোছের। সেবার তো বস্তির আক্কাস আলী ওকে চোখ টিপিয়েছিল বলে একেবারে মেইন পয়েন্টে ব্রেক কষে দিয়েছে। এমন ডানপিটে মেয়ের সাথে গায়ের জোরে পারবেন না তিনি। কিন্তু সংখ্যার ছাপ মুখায়েবে ফেলতে দিলেন না রোকেয়া। কণ্ঠের ধার বজায় রেখে বললেন, ভয় দেখাস আমারে? তুষি ফের হাতটা চুলে বোলালো। হোয়াই ভয় দেখাবো? এসো, তারপর আন্ডারস্ট্যান্ড করবে। এতক্ষণের এই তর্কে বিরক্ত বাকিরা। তুষি যা গোয়ার, সবার আগে পানি নেবে মানে নেবেই। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে একজন বললেন, 3 দিন মা, ওরে যাইতে দাও। এই মাইয়ার লগে মুখ লাগাইয়া বস্তিতে কেউ জিতছে কখনো? যা তুষি, তুই পানি নিয়া যা। তুষি প্রসন্ন হাসলো, মাথা নাচিয়ে বলল, ভেরি গুড থিং হচ্ছে এই বস্তিতে একজনই ইন্টেলিজেন্ট আছে যে আমাকে খুব ভালো চেনে। দেখি সরো। রোকেয়া মুখ ঝামটালেন। তুষির যাই এলো না। গুনগুন করতে করতে কলসিতে জল ভরল সে। অত বড় ভারী কলসি কোমরে না দিয়ে সোজা তুলে ফেললো কাঁধে। ফরফর করে হেঁটে গেল। তারপর রুমা নাকমুখ কুচকে বললেন, এইডা মাইয়াকে কইব? সাইল চলন বেড়াগো মতো। এডারে কোনোদিন বিয়া করব কেউ? ট্যাপের জায়গা পেরিয়ে আসার পর একটা ছোটখাটো খেলার মাঠ পড়ে। এখানকার পুকুর ভরে বানানো এটা। 12-13 বছর বয়সী 7-8 জন ছেলে খেলছিল সেখানে। একটা ফুটবল ঘিরে ছোটাছুটি ওদের। কারো গায়ে জামা নেই, ধুলো ময়লায় মেখে একশেষ সব। তুষিকে দেখেই ডাকলো একজন, ওস্তাদ আজকা খেলবা না? ও উত্তর দিল চেঁচিয়ে, নো টুডে আমি বিজি, তোরা প্লে কর। চলে যাওয়া তুষিকে দেখে বিড়বিড় করলো কিশোর, আবার ইংলিশ কয়, কইতে যাইয়া দাঁত ভাঙ্গা ফালায়, তা ও শিক্ষা হয় না। তুষির হাঁটার গতিতে নম্রতা নেই। কেমন হনহনিয়ে ঘরে এলো। টিনের তৈরি খুপড়ি এটা। ভেতরে ঢুকে ডাকলো, দাদি ও দাদি, ইয়োর ওয়াটার এনেছি। হাসনাবানু উঠে এলেন, মুখখানা কালো, সাদা থানে ঘেমে যাওয়া ঘাড় মুছে বললেন, ওই কোনায় রাখ। তুষি তাই করলো। কলসি রেখে সোজা হয়ে বলল, অল ফিনিশ। শোনো দাদি, স্কাই মেঘলা, বৃষ্টি ইজ কামিং। একটু খেসুরি কুক করো না। হাসনাবানু অথিষ্ঠ গলায় বললেন, উফ, হয় তুই বাংলায় ক, নাইলে বিদায় হয় এনতে। তোর এই ভাঙ্গা ভাঙ্গা ক্যাসেটের ইংরেজি আমি আর নিবার পারি না বাপু। তুষি হুঙ্কার ছুড়ল, নিউজদার দাদি, আমার ইংরেজি নিয়ে কিছু বলবে না। হাসনা বুঝলেন না, চোখ গোটালেন প্রশ্নে। নিউজদার হেইডা কি? তুষির কণ্ঠে অসন্তোষ। এটাও জানো না? নিউজ মানে খবর। খবরদার। তিতি বিরক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা। তোর লগে কথা বাড়ায় পাগলে। আমি যাই কাম করি। হাসনাবানু শোবার ঘর ছাড়লেন। এই বাড়িতে 2টো রুম, পাশে ছোটখাটো একটা রান্নাঘর। তাতে কোনো রকম একজন বসে উনুনে হাত চালানো যায়। তুষি গিয়ে ছোট্ট টেবিলের ফ্যানের সুইচ টিপল। ফুরফুরে হাওয়ায় সামনে বসে কলার ঝাড়ল শার্টের। পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে, আবার হাজির হলেন তিনি। থমথম করে জানালেন, আজকে খিচুড়ি হবে না। বাধা পেয়ে তুষি আর শুলো না। কপাল কুঁচকে বলল, হবে না হোয়াই? খিচুড়ি রানমু কি আমার মাথা দিয়া? বাইতে চাইল ডাইল কিছু আছে? শেষ কবে বাজার করছিলি কত? তুষির মনে নেই। মাথা নেড়ে বলল, সেটা তো থিঙ্ক করতে পারছি না। থাক, নো চিন্তা, আমি নাও গিয়ে বাই করে আনছি। কি দিয়ে আনবি? গোলাপের আগের সাইলের টিয়াই তো বাকি আছে। এইবার গেলে কোনো কিছু দিব? তুষির বিশেষ উদ্বেগ এলো না, উল্টো হাসলো দাঁত মেলে। বিফর গো, তারপর সি। ঘাড় দুলিয়ে ফুরফুরে ভঙ্গিতে চলে গেল মেয়েটা। প্রস্থান দেখে হাসনা মাথা নাড়লেন দুপাশে। চোখ মুখের এক আকাশ বিরক্তি চেপে বললেন, আবার ইংরেজি। বস্তির এ মাথায় বড় বাজার বসে। এই তো মেইন রোডের পাশেই এটা। চৌমাথা পেরিয়ে ওই পারের দোকানটায় এলো তুষি। গোলাপ তখন ক্যালকুলেটর টেপায় ব্যস্ত। মেমো কার্ডের ফর্দ মিলিয়ে হিসেব করছে কিছুর। ও এসেই বলল, গোলাপ চাচা, কুইক করে 2 কেজি চাল আর হাফ কেজি ডাল দাও, মানে 2 ডেজ পরে দিয়ে যাব। কণ্ঠ শুনেই তড়িৎ কাজ থামিয়ে চাইল গোলাপ। মুখ গোছ করে বলল,
বলল, এসব নামে ডেকো না, বুকে খুব ব্যথা পাই। তুষি ফোঁস করে শ্বাস ফেলে হাসলো, টেনে টেনে বলল, তাহলে কি ডাকবো? গোলাপের ঠোঁটে লাজুক হাসি। ডাকো যা ইচ্ছা। ওর কণ্ঠে রসিকতা। তাহলে গোলাপ ভাই ডাকি? গোলাপ মন খারাপ করে বলল, আহা, আবার ভাই কেন? তুষি ঠোঁট চেপে হাসলো, সুর দিয়ে ডাকলো, গপু, গপু, শুনছো? গোলাপ মুচড়ে উঠল খুশিতে, লজ্জায় ফোলা গাল নিয়ে বলল, কি সুন্দর করে ডাকলে তুষি, বলো না তোমার কি চাই? ওই যে 2 কেজি চাল অ্যান্ড হাফ কেজি ডাল, পরে টাকা দিয়ে যাব। তোমার কাছে আবার টাকা কি জিনিস? বলেই হাত চালালো গোলাপ, বড় বড় পলিথিনে চাল ডাল ভরে এনে বলল, চাল 2 কেজিই দিলাম, কিন্তু হাফের জায়গায় ডাল 1 কেজি দিয়েছি। এই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি, টাকা লাগবে না। তুষি গালে হাত দিল, অবাক হওয়ার ভান করে বলল, হাই তাই? কি সুইট তুমি। ঠিক আছে দাও, ফ্রিতে জিনিস আবার ফেরত দিতে নেই, লোকে খারাপ বলবে না। তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেয়েটা। গোলাপ প্রস্তাব ছুড়ল ফিসফিস করে, রাতে দেখা করতে আসবে ওই সেরেজ গাছের নিচে। তুষির উত্তরের আগে এক লোক এসে দাঁড়ালেন, মোটামুটি বয়সের পুরুষ বলা যায়। ওনাকে দেখে থামলো গোলাপ। প্রেমের আলাপে বিঘ্ন পাওয়ায় নাখোশ হওয়ার ছাপ বসলো মুখে। জিজ্ঞেস করলো গম গম করে, কি চাই? লোকটা জিভ নাড়িয়ে একটা বড় লিস্ট বললেন, 2 ডজন ডিম, দুধ, আরো কত কি। কাস্টমারের সামনে গোলাপ বিশেষ সুবিধা পেল না। হুকুম মানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চলল। লোকটা বেনসন নিয়ে ঠোঁটে চাপলেন, দোকানে ঝুলন্ত লাইটার তুলে জ্বালালেন মাথাটা। তুষি পলি নিয়ে পাশ কাটাতে গেল, আচমকা ধাক্কা লাগলো গায়ে। ডালের প্যাকেটটা মুঠো খসে মাটিতে পড়ে গেল। লোকটা চমকালেন কিছু, ঘুরে চাইতেই দারুণ করে হাসলো তুষি। সরি, নট সি ইউ। সুন্দর মেয়ে দেখে 8খানা ভদ্রলোক, তার ওপর এত মনকাড়া হাসি। ঘন ঘন ঘাড় নেড়ে বললেন, না না, কোনো সমস্যা নেই। তুষি যেন লতিয়ে গেল, হেলায় পড়ে থাকা ডাল দেখিয়ে বলল, একটু তুলে দিন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সানন্দে ঝুঁকে ডালের পলি তুললেন তিনি, সোজা হয়ে হাসলেন। নিন। তুষি ধরল, থ্যাঙ্কস। আর একটাও কথা নয়। কেমন ঝড়ের বেগে পাশ কাটালো মেয়েটা। ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে। আর একটু কথা বাড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু তুষি দিল না। এই হাঁ করে থাকা গোলাপের পছন্দ হয়নি, গজগজিয়ে বলল, আর কি চাই? লোকটা ফিরে চান। কত হলো? 535 টাকা। মুখ ভার করে জানালো গোলাপ। লোকটা পকেটে হাত দিলেন মানিব্যাগ বের করতে। পিলে চমকালো তখনই, এ কি, মানিব্যাগ কই? হাতড়ানোর গতি বাড়ালেন তিনি। এ পকেট ও পকেট ঘেটে উদ্ভ্রান্ত চোখে চারপাশে দেখলেন। দুশ্চিন্তায় একসা হয়ে বললেন, আমার মানিব্যাগ কোথায়? গোলাপ কিছুক্ষণ দেখে কিছু একটা ভাবলো, দীর্ঘশ্বাস ফেলে শুধালো, পাওয়া যাচ্ছে না? না, এখানে আসার আগেও তো ছিল, এখন পাচ্ছি না। গোলাপ নিষ্প্রভ কেমন করে আওড়ালো, তাহলে আর পাবেনও না। লোকটা বুঝলেন না, ব্যথিত চোখ আশেপাশে তখনও। টাকা না থাকলে এখন বিল মেটাবেন কি করে? বস্তির ভেতর ঢুকেই মানিব্যাগ বের করলো তুষি। ভেতরে 500 টাকার কয়েকটা করকরে নোট, অল্প কিছু খুচরোও আছে। সব হাতে নিয়ে বাকিটা উল্টে পাল্টে দেখলো ও, না আর কিছু নেই, কাগজপত্রে ভরা। এসব ওর কাজের নয়। নোটের গায়ে চুমু খেয়ে মানিব্যাগটা ছুঁড়ে ফেলে দিল সে। টাকা গুনতে গুনতে বলল, হ্যান্ডে মানি চলে এসেছে। টুডে শুধু খিচুড়ি না, একটা মুরগিও বাই করে নেব, জমিয়ে ইট করা যাবে। উফ। চ্যাপ্টা পুরনো উঁচু ভবন, ভেতরে গমগমে আবহ। এদিক হতে ওদিকে ব্যস্ত মানুষের যাতায়াত। মাথার উপর কতগুলো ক্যাটকেটে ফ্যানের তাণ্ডবে খাকি পোশাক পরা মানুষগুলো অতিষ্ঠ বেশ। দুদণ্ড ফুরসত নিয়ে বসে নেই কেউ। নিয়ম শৃঙ্খলায় একেবারে উপচে পড়া পরিবেশ যাকে বলে। এসবের মাঝেই লম্বা পায়ে কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরীফুল। এই বিশাল থানার SI তিনি। সোজা এসে ঢুকলো ভেতরে, কপালে আঙ্গুল মিশিয়ে সালাম ঠুকে বলল, স্যার, একটা মেয়ে কমপ্লেন লেখাতে এসেছে, বলেছে আপনার সাথে দেখা করবে, খুব জোরাজোরি করছে আর কি। ওপাশের পুরুষটি দাঁড়িয়ে বিশাল তাকের খাস থেকে ফাইল তুলছে হাতে। কথা শুনে প্রস্থের চওড়া সুগঠিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে। সুষম চেহারা, ফ্যানের তোরে মাথার ঘন কালো ক্ষুদ্র চুলের একাংশ নড়ছে। দীপ্তিময় দূরদর্শী চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার। ধারালো নাকের পাটা যেন
প্রতাপী তীরের ফলার মতো। চমৎকার পুরুষটি উত্তর দিতে ভ্রু কোঁচকালো। হালকা রঙের ত্বক ভাঁজ বসালো কপালে এসে। খুব ছোট শব্দে আওড়ালো, তো না মানে স্যার, রেপ কেস। কি করব বুঝতে পারছি না। বাইসেপসে ফোলা হাত দিয়ে ফাইলটা চট করে বন্ধ করলো পুরুষ। চোখ মুখ দেখেই যেন প্রশ্নটা বুঝে ফেললো শরীফ। নিজেই জানালো, আমি বাইরে বসিয়ে রেখে এসেছি স্যার, ডাকো। শরীফের ভেতরে উসখুসে ভাব। সেকেন্ড খানেক পার হলেও জায়গা থেকে নড়ল না। চেহারায় বিস্তর দোনামোনা দেখে প্রশ্ন এলো, কি সমস্যা শরীফ? ভদ্রলোক জিভে ঠোঁট বেজায়, কথাতে মিনমিনে ভাব। না মানে স্যার, কমপ্লেনটা এমপির ছেলের নামে। শোভিত পুরুষের চোখ দুটো দপ করে উঠল। ইঙ্গিত বুঝেই চোয়াল শক্ত হলো নিমিষে। দরাজ স্বরে বলল, সো হোয়াট? তোমাকে ডাকতে বলেছি, ডাকো। শরীফ থমকালো খানিক। সামনের মানুষটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু উচ্চতা থেকে পদ সবকিছুতে এগিয়ে। তেজদীপ্ত চোখ হতে সূক্ষ্ম মুখের গড়ন সব চকচক করছে আত্মগরিমায়। টেবিলে রাখা নেম প্লেটে একবার চোখ রাখলো সে। সাফেদ করা বাল্বে জ্বলজ্বল করছে, এএসপি ইয়াসির আবরার স্বার্থ। অগত্যা মাথা নাড়ল শরীফ। ফিরল মিনিট কয়েকে, সাথে 22-23 বছর বয়সী একটি মেয়ে। জড়সড় হয়ে এসে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির সামনের চেয়ার দেখালো, বসুন। মেয়েটি বসলো। দেহে সংকোচ, চাউনিতে ভয়। আপনার নাম? ফারিন ইসলাম। ইয়াসির মেয়েটির চোখের দিকে চাইল। একেবারে তরাক দৃষ্টিতে রাগঢাক নেই, পূর্ণ তীক্ষ্ণতায় মেপে নিল কিছু। জিজ্ঞেস করলো হাস্যহীন, বলুন কি হয়েছিল? মেয়েটি মাথা নামালো, মুখাবে অস্বস্তি। পরপর ঢোক গিলতে দেখে চুপচাপ পানির গ্লাসটা ঠেলে দিল ইয়াসির। খান, সময় নিন, তারপর শুনছি। ফারিন হাত বাড়িয়ে গ্লাস নেয়, ফাঁকা করে এক নিঃশ্বাসে, যেন বহুদিন জলের ছোঁয়া পাননি। তারপর ঠোঁট মুছে দম নিল। আস্তে ধীরে বলল, আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ সেকেন্ড ইয়ার। রুহান আমাদের বেচমেট। কয়দিন ধরেই খুব বিরক্ত করছিল, আজে বাজে প্রস্তাব দিচ্ছিল, রাজি হয়নি। শেষে সেদিন মাঝরাতে ফোন করে খুব হম্বিতম্বি করে, তুলে নিয়ে যাবে এই সেই। কথা শুনেই বুঝেছিলাম ও ড্রাঙ্ক, সেজন্য অতটা আমলে নিইনি। গত বুধবার টিউশনি করেই হোস্টেলে ফিরছিলাম, আনুমানিক 9টা বাজে তখন। আচমকা রুহান গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো, সাথে আরো দুজন। তারপর আমাকে টেনে হিসড়ে, বাকি কথার আগেই হুহু করে কেঁদে উঠল মেয়েটা। ফুফিয়ে ওঠার ধাত সামলাতে সময় লাগলো বেশ। একচোট অশ্রু বিসর্জনের ইতি টেনে বলল, বৃহস্পতিবারও আমাকে হোস্টেলের রাস্তাতে ফেলে রেখে যায়। আমার তখন সেন্স ছিল না। চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখি। সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম, কিন্তু রুহানের কথা জানার পর কেউই কেস নিতে চাচ্ছে না। উল্টে আমাকেই কথা শুনিয়ে বের করে দিচ্ছে। বাবা মাও আমার পাশে নেই। ওনারা চাইছেন না আমি এসব জনে জনে বলে বেড়াই, তাহলে সম্মান যাবে, সমাজ আমাকে থুতু দেবে। কিন্তু স্যার, আমি দিনের পর দিন মরার মতো বাঁচবো, আর রুহান এত বড় একটা ক্রাইম করেও বুক ফুলিয়ে ঘুরবে? এই দেশে কি আসলেই অন্যায়ের কোনো সঠিক বিচার নেই? ইয়াসির নিশ্চুপ, তার নিম্নষ্ঠ দাঁতের নিচে প্রখর মনোযোগে ভাবছে কিছু। কিন্তু শরীফ চুপ থাকতে পারেনি, কর্কশ ভাষায় বলল, দেখুন, এইসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না। এখানে প্রমাণ চাই, সাক্ষী চাই। এমন মুখে মুখে তো আর অভিযোগ নেওয়া সম্ভব না। আপনার কাছে প্রমাণ আছে? ইয়াসির তপ্ত চোখে চাইতেই মাথা নোয়ালো সে। আমতা আমতা করলো, না মানে স্যার, আমি তো। চুপ করে দাঁড়াও। গর্জনে শরীফের মুখটা ছোট হয়ে এলো, কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল, আমার কাছে কিছু প্রমাণ আছে। ও আমাকে হুমকি দিয়েছিল, সেই কল রেকর্ডস, ওর পাঠানো আজেবাজে মেসেজ, আর আমাদের হোস্টেলের রাস্তার সিসি ফুটেজটা। ওখানে নিশ্চয়ই এসব রেকর্ড হয়েছে। আপনারা তো চেক করলেই পারেন। এসবে নিশ্চয়ই বোঝা যাবে আমি মিথ্যা বলছি কি না। মেয়েটির চোখে আশা, প্রশ্নের উত্তর পেয়ে একটু সাহারা পাওয়ার ইচ্ছে, কিন্তু ইয়াসির উত্তর দিল না। তার ভাবনা কাটেনি। ও ফের বলল, স্যার, আমি আপনার ভরসাতেই এখানে এসেছি। আমার এক বন্ধু আপনাকে চেনে। ওই বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার, অপরাধের সাথে আপোষ করেন না শুনেছি।
করছি। আপনাকে থানায় খুঁজেও এসেছিলাম, পাইনি দেখে এখানে। মাঝপথে হাত তুলে থামালো ইয়াসির, বলল, এত এক্সপ্লেইন করতে হবে না। আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান, বাকিটা আমি দেখছি। শরীফ, মিস নেহাকে ডাকো। মাথা নাড়ালো শরীফ। হাঁক ছুলে ছুটে এলেন নেহা। সালাম ঠুকতে ইয়াসির বলল, ওনার স্বীকারোক্তির একটা ভিডিও ক্লিপ নিন, এরপর মেডিকেল টেস্ট হবে। জি স্যার, আপনি আসুন আমার সাথে। শেষটুকু ফারিনকে বললেন নেহা। মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেও মুখমণ্ডলে স্বস্তি। মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে, হয়তো ইজ্জত হরণের সুষ্ঠু বিচার পাবে সে। ততক্ষণে ইয়াসির উঠে দাঁড়িয়েছে। ব্যস্ত ভঙ্গিতে মাথায় পুলিশি টুপিটা চাপালে দুপা এগিয়ে এলো শরীফ। ভেতরকার উৎকণ্ঠা গিলে বলল, এখন কি করব স্যার? জিপ রেডি করো। ভদ্রলোকের চেহারায় বিদ্যুৎ স্ফুরণ। স্যার, আপনি কি? মাঝপথেই দগদগে স্বরের জবাব এলো, অ্যাম গোয়িং টু অ্যারেস্ট দ্য বাস্টার্ড। শরীফ আঁতকে ওঠে। ইয়াসির এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি, তাই ভালো করে কিছু জানে না। এই এমপি তো যে সে লোক নয়, এর অনেক জায়গায় হাত। তার ওপর আবার কমিশনারের চাচাতো ভাই বলতে চাইলো। স্যার, কোনো সমস্যা হলে? ফিরে চাইলো ইয়াসির। স্থূল ভ্রুটা তুলে শুধালো, কিসের সমস্যা? না মানে স্যার, এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো। চাকরি নিয়ে কোনো এফআইআর লেখা হয়েছে? কথার মাঝে হঠাৎ প্রশ্ন। শরীফ ঘাবড়ে গেল কিছু। এই বাক্যের এই উত্তর সে আশা করেনি। একটু থমকে বলল, জি। সাক্ষী রেডি? জি। প্রুফ? এবারেও একই উত্তর দিল। জি মানে সব রেডি। ইয়াসিরের স্থর অটল। নো মোর দেন। সময়ের কাজ সময়ে করা পুলিশের দায়িত্ব শরীফ। এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার মারপিট শেষে গিয়ে পৌঁছাবে। একটা মেয়ে রেপড হয়েছে আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো? মুখের উপর কঠোর জবাবে শরীফ মাথা নিচু করল। সরি স্যার। ইয়াসির কিছু বলল না। প্রতাপী পায়ে হাঁটা ধরল ঘুরে। অগত্যা মুখ গোছ করে পিছু নিল সেও। এতদিন কি আরামটাই না থাকতো এখানে। কর্তৃপক্ষ যে কার বুদ্ধিতে ইয়াসিরকে এই থানায় দায়িত্ব দিয়েছে, সারাক্ষণ শুধু রুলস আর জ্ঞান। ধুর। জিপ রেডি। আরো কজন পুলিশের সাথে একজন মহিলা কর্মচারীও আছেন। ইয়াসির ওঠার সময় মুঠোফোন বাজলো। সিটে বসতে বসতে কানে গুজল সে। ওপাশ থেকে মা হড়বড়িয়ে উঠলেন, কি রে সার্থ, কোথায় তুই? ডিউটি টাইম মা। কোথায় থাকবো তাহলে? এখনো থানায়? আমি যে সকালে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাব। তো যাও, আমাকে বলছো কেন? ও মা, এ আবার কি কথা? আমরা একা গিয়ে দেখবো, তুই দেখবি না? জরুরি কাজে যাচ্ছি, এখন এসব হবে না, তোমরা গিয়ে দেখে এসো। মা মন খারাপ করলেন। তোকে ছাড়া কিভাবে যাই? ইয়াসির নিরুৎসাহিত কেমন কাঠখোট্টা বলল, তাহলে যেও না, রাখছি এখন। বলেই লাইন কাটলো সে। শরীফ আলগোছে হাসলো। ইয়াসিরের চোখে পড়লো সেটা। সোজা রাস্তায় চেয়ে বলল, হাসির কি হয়েছে? ভদ্রলোক ঠোঁট সামলালেও মনের কোথায় চাপ পড়লো। বলল রয়ে শুয়ে, না মানে স্যার, ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখাও বাদ দিয়ে দিচ্ছেন। এর আগের বারও এরকম হলো, আজকেও তাই। মেয়েরা এমনিতেই বরের বেশি ব্যস্ততা পছন্দ করে না, সেখানে বারবার এমন করলে তো আপনাকে কেউ বিয়ে করতেও ভয় পাবে। ইয়াসির এমন ভাবে তাকালো, শরীফের শ্বাস আটকে পড়লো গলায়। ছোট কণ্ঠে বলল, সরি স্যার। সে মুখ খুলল শক্ত বাক্যে, আমার কাছে দায়িত্ব আগে। যে পোশাক পরেছি তাতে বিয়ের থেকে ক্রিমিনাল ধরাটাও আগেই হওয়া উচিত। শরীফের আদলে অন্ধকার। গাড়ি সেই চালাচ্ছে, ড্রাইভিংয়ে হাত ভালো, তাই। ইয়াসিরের কথায় মাথা নাড়লেও ঠোঁটে হাসি এলো না। উল্টে কটমট করে ভাবলো, এত ক্রিমিনাল করিস বেটা, তোর বিয়েটাও যেন কোনো ক্রিমিনালের সাথেই হয়। মোটামুটি বুঝতে পেরেছেন নায়িকা এখানে চোর আর নায়ক পুলিশ। নায়িকা পড়াশোনা জানে না, তাই ভুলভাল ইংলিশ বলবে। যাকগে, প্রথম পর্ব কেমন লাগে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আর সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমাদের গল্প বানানোর আগ্রহটাই মরে যাবে। প্লিজ সবাই মিলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে।